নমস্কার সকল অন্নদাতাকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো তার আগে আমি একটাই কথা বলবো, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন তারা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে শেষ পর্যন্ত আপনারা দেখার অনুরোধ থাকলো। এবং আজকের ভিডিওর যে মূল বিষয়, যে বোরো ধানের প্রথম স্প্রেতে কোন ধরনের ছত্রাকনাশক আপনি প্রয়োগ করবেন। প্রথমেই বলে রাখি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অলরেডি এখন ধান রোয়ার কাজ চলছে, বা যারা একেবারে আর্লি ধান রোয়া করেছিলেন তাদের অনেকেরই প্রায় 15-20 দিন ধান রোয়া হয়ে গেছে। প্রথমেই বলে রাখি, এবছর ঠান্ডা লং টাইম থাকার জন্য অনেকের বীজতলা বয়স প্রায় 30 থেকে 35 দিন হওয়ার পরে কিন্তু ধান রোয়া করেছেন। তাই একটা পাশ কাঠি ছাড়ার জায়গার ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু বীজতলাতেই হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটাই কথা বলবো, প্রথম স্প্রে কিন্তু 20 থেকে 22 দিনের মধ্যে কিন্তু আপনি স্প্রে করে দিন। কারণ আমন ধানের ক্ষেত্রে কী হয়, 27 দিনের বীজতলা কিন্তু ধান রোয়া হয়, কিন্তু এখানে 10 থেকে 12 দিন কিন্তু অতিরিক্ত বীজতলার মধ্যেই চলে গেছে। তাই আমাদের যদি ধরা যায় বীজ থেকে বীজ, অর্থাৎ বীজতলায় চলে গেলে 40 দিন আর ধান রোয়াতে 20 দিন, অর্থাৎ 60 দিনের মাথায় কিন্তু আপনাকে প্রথম স্প্রে করতেই হবে। কারণ আমাদের যে বেশিরভাগ যে জাতগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বোরো ধানের যে জাতগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটির বয়স হচ্ছে প্রায় 115 থেকে 120 দিন। অর্থাৎ আপনি 60 দিনের মাথায় বা 65 দিনের মাথায় একটি স্প্রে করবেন, তারপরে করবেন আপনি হচ্ছে 75 বা 80 দিনের মাথায়, আর একটা লাস্ট স্প্রে করবেন হচ্ছে 100 দিনের মাথায়। অর্থাৎ 3টে স্প্রে করলেই হবে। আর যদি খুব শোষক পোকার উপদ্রব হয় তখন কিন্তু এটা লাস্ট স্প্রে করতে হবে, চতুর্থ স্প্রে। কিন্তু আমাদের দেখা গিয়েছে 2 থেকে 3টে স্প্রে যদি ঠিকঠাক আপনি করতে পারেন ছত্রাকনাশক, তাহলে কিন্তু আর স্প্রে না করলেই হয়। আর কিছু কৃষক বন্ধু মনে করেন যে বেশি স্প্রে করলে মনে হয় ধান বেশি চকচকে হবে, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন রোগের ক্ষেত্রে কোন ছত্রাকনাশকটা আপনি অ্যাপ্লাই করবো, সেটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার। প্রথমেই বলে রাখি, বোরো ধানের যে আগাম যে 2 মাস, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের হচ্ছে 15 দিন, এই আড়াই মাসের মধ্যে কিন্তু বেশিরভাগ ধান কাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। কিছু সংখ্যক ধান যারা এখন ধান রোয়া করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এপ্রিলের শেষের দিক পর্যন্ত আপনারা যাবেন। তাহলে একটা জিনিস আমাকে মাথায় মনে রাখতে হবে যে আমাদের যে 12টা মাস বা আপনার 6টি যে ঋতু, এই ঋতু ওয়াইজ কিন্তু যে ছত্রাকগুলো কিন্তু বৃদ্ধি পায়। যেমন আপনার আমন ধানের ক্ষেত্রে আপনার হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 3 মাসের মধ্যে যে ছত্রাকগুলো গ্রোথ করে, সেই ছত্রাকগুলো কিন্তু আপনার এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে কিন্তু গ্রোথ করার জায়গা থাকবে না। কারণ কি, ওই সময় কি জলের চাপ থাকে। তাই যে রোগগুলো যে ছড়িয়ে যায় তার এজেন্ট হচ্ছে জল, বাতাস, বীজ, মাটি। তার মানে কি, আপনার আমন ধানের ক্ষেত্রে একটা অতিরিক্ত ছিল জলবাহিত রোগ, কিন্তু যেটা আপনার বোরো ধানের ক্ষেত্রে এই জল কিন্তু থাকবে না। কারণ জল এমন চাপ থাকবে না যে আপনার আল বরাবর জল উপর দিয়ে যাবে। এই বছর কি আমন ধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি শত্রু কী ছিল? খোলা পচা, আর কিছু না ব্যাকটেরিয়া ব্লাইট, বিএলবি যাকে বলা হয়ে থাকে। সেই রকম আমন ধানের অর্থাৎ এই ফেব্রুয়ারি, মার্চ মাসে যে ছত্রাকগুলো গ্রোথ করে সেগুলো কি না, হেলসমিনস্পোরিয়াম এবং পিরিগুলাইরা, এই দুটো হচ্ছে মেন ছত্রাক গোত্র, যেগুলো আমরা মূলত বলা হয় বাদামি দাগ। এবং কি হয় না, ঝলসা। ঝলসা যখন 3 প্রকার হয়, পাতা ঝলসা, কাণ্ড ঝলসা, নেক ঝলসা। আবার লাস্টের দিকে কি না, ফলস মার্ট বলা হয়। ফলস মার্ট কখন হয় না, একেবারে ধান পাকার সময় দেখুন ভ্যালভেট আকারে কিন্তু ধানটা ফুলে যায়। এটাকে বলা হয় মূলত, এটাও এক ধরনের ছত্রাক ঘটিত রোগ, যেটা বলা হয় ফলস মার্ট বলা হয় থাকে। তাহলে আমাকে প্রাথমিক অবস্থা দুটো যে রোগ মূলত বোরো ধানে অ্যাটাক করে, সেগুলো কি না, হেলসমিনস্পোরিয়াম এবং হচ্ছে পিরিগুলার, এই দুটো গোত্রের ছত্রাককে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এই গ্রুপের ক্ষেত্রে বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে। যখন আপনি দোকানে যাবেন তখন আপনার দোকানদার আপনাকে পাগল করে দেবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সঠিক গ্রুপের ছত্রাকের জন্য সঠিক কিছু ওষুধ রয়েছে মার্কেটে। যেমন দেখবেন, যদি আমাশয় হয়, আপনার ম্যাট্রোজিল যত ভালো রেজাল্ট দিবে, কিন্তু সেখানে কিন্তু অন্য গ্রুপের ওষুধ কিন্তু ভালো রেজাল্ট দিবে না। ওষুধটার দাম হয়তো 1 থেকে 2 টাকা, কিন্তু ওই আমাশয়ের জন্য কিন্তু ম্যাট্রোজিল গ্রুপের ওষুধ কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। সেই রকম আমাদের রোগের ক্ষেত্রে, রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এমন কিছু ছত্রাকনাশক রয়েছে, যে ছত্রাকনাশকগুলো আপনার হচ্ছে ওই গ্রুপের ছত্রাককে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আর একটা জিনিস জানবেন না, যেমন কিন্তু ছত্রাকনাশক আছে মার্কেটে যা আপনার 100% রোগকে নিয়ন্ত্রণ করবে, এটা একেবারে ভুল ধারণা। আপনার রোগকে ম্যানেজমেন্ট করা যায়, কিন্তু 100% কিন্তু ইরাডিকেশন করা যায় না, অর্থাৎ পুরোপুরি নির্মূল করা যায় না। কারণ কিছু না কিছু প্যাথোজেন কিন্তু ওই পুরনো যে কাণ্ড, যে গতবার ধান কাটা হয়েছে তার কাণ্ডের মধ্যে থেকে যায়। পুরোপুরি কিন্তু 100% নিয়ন্ত্রণ করা যায় না। এবারে আপনাকে জানতে হবে যে আপনার একটা পূর্ব অভিজ্ঞতা জানা দরকার, যে আপনার কোন জমিগুলোতে বেশি পরিমাণ ঝলসা লাগে। যদিও এখন আমরা যে জাতগুলো ধান নির্বাচন করেছি, আপনার 845 বলুন, 5027 বা আপনার 4786, অনেকটাই কিন্তু ঝলসা প্রতিরোধক, অর্থাৎ জিনগতভাবে কিন্তু এরা অনেকটাই ঝলসা নিয়ে আসতে, কিন্তু ঝলসার প্রতিরোধ ক্ষমতা কিন্তু এরা সক্ষম রয়েছে। তবুও আমি একটাই কথা বলবো
যে এমন কিছু ছত্রাকনাশক গ্রুপের ওষুধ আপনি নির্বাচন করবেন যেগুলো হচ্ছে আপনার এই গ্রুপের ছত্রাককে মারতে কিন্তু সহায়তা করবে। তার মধ্যে প্রথম টেকনিক্যালটা বলি আপনার হচ্ছে আইসোপ্রোথিওলেন। আইসোপ্রোথিওলেন 40% ইসি, যেটি বাজার নামে পাওয়া যায় ফুজি-1 টাটা কেমিক্যালসের। এইটি কিন্তু আপনার হচ্ছে অন্তর্বাহী ছত্রাকনাশক এবং গাছে দেওয়ার প্রায় 24 ঘন্টার মধ্যে গাছের পাতা এবং শিকড় দ্বারা শোষিত হয়ে যায় এবং পুরোপুরি গাছের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। একটা জিনিস প্রথমেই বলে রাখি, যখনই আপনি ওষুধ স্প্রে করবেন ধান গাছের ক্ষেত্রে ছত্রাকনাশক, তখন কিন্তু দুটো কিন্তু কম্বিনেশন রাখা খুবই দরকার। একটা হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত, একটা হচ্ছে সিস্টেমেটিক অর্থাৎ অন্তর্বাহিত। কন্ট্যাক্ট কী করে না, আপনার গাছের পাতার অংশ বা কাণ্ডের অংশ এই জায়গাগুলো যদি কোনো ঘা হয়ে যায় বা পাতায় দাগ থেকে যায়, তাহলে সেগুলো কিন্তু নির্মূল করতে সহায়তা করবে, অর্থাৎ টাচে আসা মাত্র কিন্তু ওগুলোকে নিরাময় করতে সহায়তা করবে। আর অন্তর্বাহী কথার অর্থ যে সিস্টেমেটিক যাকে বলা হয়ে থাকে, না সিস্টেমেটিক হচ্ছে আপনার কি না পুরোপুরি গাছের পাতা কাণ্ড এবং শিকড় দ্বারা শোষিত হয়ে যায় এবং এরা কি করে না রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রোগ নিরাময়কারী তো বটেই, তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, অর্থাৎ আগামী 10 থেকে 15 দিন গাছের মধ্যে কোনো যে ছত্রাকের যে গ্রোথ হয়, ছত্রাকের যে মাইসিলিয়াম গ্রোথ হয়, তাকে কিন্তু নিরাময় করতে কিন্তু তাকে কিন্তু ধ্বংস করতে সহায়তা করে। তাহলে এখানে যেহেতু আইসোপ্রোথিওলেন বা বাজার নাম হচ্ছে ফুজি-1, এই ফুজি-1 কিন্তু 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তার সাথে কিন্তু আপনাকে স্পর্শজনিতকে দিলে ভালো হবে। স্পর্শজনিত হচ্ছে ম্যানকোজেব, যেটা মূলত ডাইথেনিয়াম ভর্টিব্রামে পাওয়া যায় 70%। এই ম্যানকোজেব কিন্তু 1 থেকে 1.5 থেকে 2 গ্রাম, আর হচ্ছে আপনার আইসোপ্রোথিওলেন অর্থাৎ ফুজি-1 2 ml, দুটো কিন্তু মিশিয়ে দিলে কিন্তু বেস্ট রেজাল্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফুজি-1-এর দামও কিন্তু অনেক কম, 1 লিটারের দাম হচ্ছে 800 থেকে 900 টাকা, অর্থাৎ প্রতি ড্রামে আমরা যদি 30 ml যদি লাগে ওষুধ, তাহলে আমরা খরচ হবে 60 টাকা। আর সেখানে ম্যানকোজেব অর্থাৎ ম্যানকোজেব 70% দাম হচ্ছে 1 কেজির দাম 500 থেকে 600 টাকা, অর্থাৎ আপনি দুটো ওষুধকে মিশিয়ে দেওয়ার রেজাল্ট করুন। তাছাড়াও বাজারে এই টেকনিক্যালের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। টেকনিক্যাল 2 হচ্ছে কি না কার্বেন্ডাজিম 12%, ম্যানকোজেব 63%। এই দুটো টেকনিক্যাল যে কম্বিনেশন, অর্থাৎ কার্বেন্ডাজিম একদিকে সিস্টেমেটিক অর্থাৎ অন্তর্বাহী রূপে কাজ করবে, আর ম্যানকোজেব হচ্ছে স্পর্শজনিত। এই দুটোর কম্বিনেশনের বাজারে কী নাম রয়েছে আপনার হচ্ছে সিক্সার নাম রয়েছে ধানুকা কোম্পানি, ইউপিএল কোম্পানি রয়েছে সাপ, এছাড়াও ইন্দোফিল কোম্পানি রয়েছে কম্পেনিও। এই তিনটে ওষুধে কিন্তু প্রত্যেক কৃষক বন্ধু কিন্তু খুব পরিচিত ওষুধ। ডোজটা আপনি দেবেন 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এবং আপনাকে বলছি প্রাথমিক স্প্রের জন্য এই কম্বিনেশনে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। এছাড়াও আরেকটা রয়েছে ট্রাইসাইক্লোজেল প্লাস ম্যানকোজেব। এই যে টেকনিক্যালের যে কম্বিনেশান, এটাই মূলত আপনার ইন্দোফিলের মার্জার নামে পাওয়া যায়। এই ওষুধটি খুব কম দোকানে থাকে, তবে আপনার খোঁজ করলে পাবেন। এই ওষুধটাও কিন্তু প্রাথমিক স্প্রের জন্য কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট। এছাড়াও আপনারা দিতে পারেন কি না কার্বেন্ডাজিম 25%, ম্যানকোজেব 50%, যেটা বাজার নাম হচ্ছে স্প্রিন্ট। ইন্দোফিলের কিন্তু স্প্রিন্ট যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। যে সমস্ত অন্নদাতারা ব্যবহার করছেন তারা জানেন যে স্প্রিন্টের কতটা কি ব্যবহার। আমি একটাই কথা বলবো, প্রথমেই কিন্তু আপনারা নেটিভো বা আপনার কাস্টোডিয়া বা হচ্ছে ক্যাব্রিওটপ, কারণ এই ওষুধগুলো দেওয়ার কোনো মানে হয় না, কারণ এই ওষুধগুলো অনেকজনই কিন্তু বীজতলাতে ব্যবহার করেছেন। তাই এই যে আপনার হচ্ছে টেবুকোনাজল বা টাইফ্লোস্ট্রবিন বা অ্যাজোস্ট্রপিন, এই যে স্ট্রবিন গ্রুপের ছত্রাক কিন্তু প্রথমে দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। যদি খুব মনে হয় তখন আপনি সেকেন্ড স্প্রেতে আপনি অ্যাপ্লাই করুন। প্রথম স্প্রেতে প্রাথমিক যে ছত্রাকনাশকগুলো এগুলো স্প্রে করুন, আপনি 100% রেজাল্ট পাবেন। যেহেতু বীজতলায় এবছর অনেক কৃষক বন্ধু বিভিন্ন ধরনের দামি ছত্রাকনাশক ব্যবহার করেছেন, আপনার ট্রায়োজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেছেন, অ্যামিস্টার ব্যবহার করেছেন, অনেকেই আবার কাস্টোডিয়া, অনেকে নেটিভও ব্যবহার করেছেন, সেহেতু রোয়ার পরে কিন্তু প্রথম স্প্রেতে এই গ্রুপের ওষুধ দেওয়ার দরকার নেই। আপনি প্লেন কার্বেন্ডাজিম ম্যানকোজেব অথবা আইসোপ্রোথিওলেন গ্রুপের ওষুধ বা হচ্ছে আপনার কার্বেন্ডাজিম ম্যানকোজেবের যে কম্বিনেশন, এই গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করুন। আপনাকে বারবার একটাই কথা বলছি, আপনি রেজাল্ট পাবেন। আর পরবর্তী যদি দেখেন যে গাছের যদি কোনো ছত্রাক অ্যাটাক করছে, তখন কিন্তু আপনি সেকেন্ড স্প্রেতে কিন্তু ওষুধ চেঞ্জ করবেন। আরেকটাই কথা বলবো, ওষুধ কিন্তু একই গ্রুপের ওষুধ কিন্তু বারবার জমিতে দেবেন না, তাতে কিন্তু রেজাল্ট ভালো হবে না। কারণ প্রত্যেক ছত্রাকও কিন্তু তার জেনেটিক চেঞ্জ করে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। সেহেতু আপনি প্রথম স্প্রে যদি ট্রাইজল গ্রুপের ওষুধ দিন, তারপরে কিন্তু আপনার অন্য গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করুন। এটাই আপনাদের কাছে বার্তা যে বড় ধানের প্রথম স্প্রে কিন্তু 20-22 দিনের মধ্যে কিন্তু স্প্রে করুন। এবং যারা এখনও জিঙ্ক দেননি বীজতলাতে, তারা কিন্তু অতি অবশ্যই 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু জিঙ্ক স্প্রে করবেন। তো সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, জিঙ্ক কখন আপনি স্প্রে করুন আর জিঙ্ক সালফেট কখন দেওয়া দরকার। তো আমি জিঙ্ক নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তো বড় ধানের যে প্রথম স্প্রেতে ছত্রাক নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাতে পারেন, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার।